আছে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সে সম্পর্কে আমরা সবাই খুবই আগ্রহী। হ্যাঁ? যে আমরা প্রত্যেকেই দেখি যে বাচ্চাদেরকে খুব আদর করতে ভালোবাসি। যে বাচ্চাদের প্রোফাইল পিক দিয়ে রাখি। হ্যাঁ? তো বাচ্চাদেরকে সবাই পছন্দ করে। আসলে চাইল্ড সম্পর্কে সবার অনেক কিউরিওসিটি। সে চাইল্ড সম্পর্কে আজকে আমাদের পড়াশোনাটা হবে। হ্যাঁ? তো আমরা যতটুকু পারবো এরকম শেয়ারিং এর মাধ্যমে নলেজ অর্জন করব। হ্যাঁ? লার্নিং বাই শেয়ারিং এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আজকে শুরু করতে যাচ্ছি যে আমাদের যে লেকচার সেটা হচ্ছে চাইল্ড জিনিসটা কি? তো চাইল্ড জিনিসটা হচ্ছে চাইল্ড বলতে আমরা কি বুঝি? চাইল্ড আর দ্য ফিউচার অ্যাসেট অ্যান্ড হোপ অফ এ নেশন। দে আর দ্য ফাউন্ডেশন অফ এ স্টেবল নেশন। তো আমরা সহজভাবে বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। হ্যাঁ? এবং শিশুরা হচ্ছে জাতির কর্ণধার। যে একটা শক্তিশালী জাতি পাওয়ার জন্য আমাদের একটা স্টেবল নেশন পাওয়ার জন্য আমাদের যে ফাউন্ডেশনটা সেটা হচ্ছে চাইল্ড। আচ্ছা। তো এখানে ইউএনসিআর অর্থাৎ ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড এটা একটা সংজ্ঞায়িত করেছে যে চাইল্ড কাকে বলে সে জিনিসটা আমরা সম্পর্কে জানবো। তো এটা একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএনসিআর। এই জিনিসটা আমরা হয়তো শুনে থাকবো সামনে। তো এটা সিম্পলি এখানে বলতে গেলে এখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে যে 18 ইয়ার্স এর নিচে যারা আছে তাদেরকে আমরা কি বলবো? চাইল্ড বলবো। হ্যাঁ? বোরিং লাগলে কেউ একটু বলবেন যে বোরিং লাগতেছে কিনা। তারপরে হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে শিশু আইন আছে 2010 সেখানেও যে বলা হয়েছে যে আন্ডার এজ অফ 18 অর্থাৎ 18 বছর বয়সের যারা নিচে আছে তাদেরকে কি বলবো আমরা? শিশু বলে থাকি। হ্যাঁ? এখন হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স আমরা জানবো। যে শিশু বলতে যে শিশুর যে ক্রাইটেরিয়া আছে সেগুলা। আচ্ছা। তো শিশুর ক্রাইটেরিয়া কি? যে শিশু বলতে আমরা এরকম বুঝি না যে একটা অ্যাডাল্টের একটা কি বলে এটা? যে স্মল ভার্সন এরকম না বা মিনি অ্যাডাল্ট ব্যাপারটা এরকম না। যে একটা চাইল্ডের চাইল্ড হচ্ছে তার ফিজিওলজি থাকবে আলাদা, তার হোমিওস্টেসিস। দেখেন এখানে একটা শব্দ আসছে বা একটা মেডিকেল টার্ম আসছে হোমিওস্টেসিস। হ্যাঁ, এটা আমরা ফিজিওলজিতে জেনে থাকবো। হোমিওস্টেসিস হচ্ছে যে আমাদের যে সিস্টেম গুলো আছে সেগুলা তার স্বাভাবিক প্রক্রিয়া যে চলার নামটাই হচ্ছে কি হোমিওস্টেসিস। ঠিক আছে? তারপর হচ্ছে তার ইমিউন রেসপন্স আলাদা থাকবে, তার ইলনেস, তার ডিজিজ প্যাটার্ন এগুলোও আলাদা থাকে। যে একটা অ্যাডাল্টের থেকে তার এগুলো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? তার হচ্ছে তার বেসিক নিউট্রিশন এগুলোও আলাদা থাকে একটা চাইল্ডের। আচ্ছা, আমরা অনেক সময় বিভিন্ন মানে অনেক কিছুর জীবনচক্র পড়ে থাকি। যেমন অ্যানাটমি বা হিস্টোলাইটিকার জীবনচক্র পড়েছি। যদি থার্ড ইয়ারে পড়ে থাকি, মস্কুইটোর জীবনচক্র পড়েছি। এরকম অনেক স্টেজ থাকে। হুম? তো আজকে আমরা দেখব একটা চাইল্ডের যে স্টেজ গুলো আছে সেগুলো আমরা দেখব। যে চাইল্ডস লাইফের যে স্টেজ গুলো আছে এখানে আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ইন্টারইউটেরাইন পিরিয়ড, পেরিনেটাল পিরিয়ড, নিওনেটস, টোডলার, অ্যাডোলেসেন্স। তো এখানে ইন্ট্রাইউটেরাইন পিরিয়ড বলতে আমরা কি বুঝি? ইন্ট্রাইউটেরাইন বলতে ইউটেরাসের ভিতরের সময়টা। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এমব্রায়ো আরেকটা হচ্ছে ফিটাস। এমব্রায়ো বলতে কি বোঝায়? যে ফার্টিলাইজেশন থেকে শুরু করে 8 উইকস পর্যন্ত। 8 উইকস মানে কি? 8 উইকস মানে হচ্ছে 2 মাস। আমরা জানি 4 সপ্তাহ 1 মাস। তো এখানে বলা হয়েছে 8 উইকস। তার মানে হচ্ছে 2 মাস। 8 উইকস মানে হচ্ছে 2 মাস। তো ফার্টিলাইজেশন, এখন আমরা জানবো যে ফার্টিলাইজেশন জিনিসটা কি। যে আমরা জানি যে স্পার্ম আর ওভাম, হ্যাঁ স্পার্ম আর ওভাম যখন এরকম হয় ফার্টিলাইজেশন হয় অর্থাৎ দুটা মিশ্রণে যখন একটা জাইগোট তৈরি হয় তখন থেকে শুরু করে 8 উইকস পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা এমব্রায়ো বলি। ঠিক আছে? আচ্ছা, কেউ একজন রেসপন্স করেন যে বোঝা যাচ্ছে কিনা। কেউ একজন রেসপন্স করেন। হ্যালো হ্যালো হ্যালো, জি ভাইয়া। যে বোঝা বোঝা যাচ্ছে পড়া নাকি কঠিন হয়ে যাচ্ছে একটু বললে ভালো হয়। না, এখন পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে।
তা ইন্ট্রাইউটেরাইন পিরিয়ডটা বলা হলো, এখানে আরেকবার বলা হোক। একটা হচ্ছে এমব্রায়ো আর একটা হচ্ছে ফিটাস। এমব্রায়োটা কি, যে তার ফার্টিলাইজেশন থেকে শুরু করে 8 উইকস পর্যন্ত যে সময়টা। হুম তো ফার্টিলাইজেশন তো আমরা বললাম যে স্পার্ম আর ওভার মিলে যে জাইগোট তৈরি হয়, যে এই প্রসেসটা হচ্ছে ফার্টিলাইজেশন। হ্যাঁ, এই প্রসেস থেকে শুরু করে 2 মাস পর্যন্ত সময়টাকে আমরা এমব্রায়ো বলবো। তারপরে হচ্ছে এমব্রায়োর পরের স্টেজটাই ঠিক ফিটাস। তো ফিটাসটা কি? ফিটাসটা হচ্ছে 9 উইকস থেকে তা বার্থ পর্যন্ত, অর্থাৎ যে 9 মাস থেকে শুরু করে জন্মের আগ পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলবো ফিটাস। ঠিক আছে? তারপর হচ্ছে পেরিন্যাটাল পিরিয়ড। হুম তো পেরিন্যাটাল পিরিয়ড হচ্ছে 28 উইকস অফ জেস্টেশন। এখানে একটা টার্ম আসছে যে জেস্টেশন। জেস্টেশন মানে হচ্ছে তার গর্ভবর্তী অবস্থা। হ্যাঁ, গর্ভ অবস্থায়। তো গর্ভ অবস্থা থেকে 28 সপ্তাহ থেকে, অর্থাৎ 4 7 28 7 মাস থেকে শুরু করে, হ্যাঁ, তার হচ্ছে আপনার জন্মের 7 দিন পর পর্যন্ত সময়টাকে বলা হয় পেরিনেটাল পিরিয়ড। তাহলে কি শিখলাম এখানে? যে 28 উইকস অফ জেস্টেশন, গর্ভ অবস্থার, হ্যাঁ, গর্ভ অবস্থার 28 সপ্তাহ থেকে শুরু করে জন্মের 7 দিন পর্যন্ত সময়টাকে বলা হয় পেরিনেটাল পিরিয়ড। আচ্ছা, এবার গেল নিউনেটস। তো নিউনেটস মানে হচ্ছে নবজাতক। আমরা নবজাতক বলতে কি বুঝি? তো নবজাতক বলতে বোঝায় তার বার্থ টু 4 উইকস অফ স্টেজ। অর্থাৎ এখানে সামনে আসতেছে যে নিউনেটস বলতে আমরা 28 অথবা 27 ডেজ কে বোঝায়। তো এখানে 4 উইকস, হ্যাঁ, 4 উইকস বলা হয়েছে, যে বার্থ টু 4 উইকস অফ এজ, এই সময়টাকে আমরা বলবো নিউনেটস। আর হচ্ছে টোডলার। হ্যাঁ, তো এটা এটা একটা চাইল্ডের একটা স্টেজ। হ্যাঁ, স্টেজ। তো টোডলার মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে যেসব বাচ্চারা চলে, বা হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে হামাগুড়ি দিতে হয়, যেমন 1 থেকে, হ্যাঁ, 3 বছরের বাচ্চা, 1 to 3 ইয়ার্স। তো এই বয়সটাকে আমরা টোডলার বলবো। এই টার্মগুলো আমাদের সামনে আসবে। এ হচ্ছে টোডলার। তারপর হচ্ছে অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্সের এইজটা কত দেখেন, এখানে হচ্ছে 10 to 19 ইয়ার্স, অর্থাৎ 10 থেকে 19 বছর পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা অ্যাডোলসেন্ট বলি। তো এখানে আরো কিছু কথা আসে, সেটা হচ্ছে পিউবার্টি। পিউবার্টি এর মধ্যে শুরু হয়ে যায়, অ্যাডোলসেন্টের মধ্যেই। তো আমরা একটা ছবি দেখি। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবি দেখতে পাচ্ছি, এই যে এমব্রায়ো এন্ড ফিটাস। হ্যাঁ, তারপর হচ্ছে নিউনেট। তারপর এই ছবিগুলো আমরা একটু দেখে নিব। হ্যাঁ, ইনফ্যান্সি। এই যে ইনফ্যান্সি, ইনফ্যান্সি এখানে বলা হয়েছে আপ টু 12 মান্থ, অর্থাৎ 1 বছর পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে ইনফ্যান্সি। তারপর হচ্ছে টোডলার, আগে বলা হয়েছে টোডলার সম্পর্কে। এই হচ্ছে চাইল্ডহুড আর হচ্ছে অ্যাডোলসেন্ট। আচ্ছা, তারপরে আমরা পরের সামনে যাই। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে পড়তেছি, এটার এই বিষয়টার নাম হচ্ছে পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স কথাটার মানে হচ্ছে শিশুরোগ বিদ্যা। হুম তো এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তো পেডিয়াট্রিক্স এর দেখেন দুইটা স্পেলিং এখানে দেওয়া হয়েছে। তো দুইটা স্পেলিং এর আমরা যেটা পাই সেটাই সঠিকভাবে, হ্যাঁ, জানবো যে দুইটাই সঠিক। একটা হচ্ছে PAEDIATRICS, আর হচ্ছে PE, অর্থাৎ একটার মধ্যে ই নাই, আরেকটার মধ্যে ই আছে, এই হচ্ছে তফাৎ। তো এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, সেই সংজ্ঞাটা কি হবে? তো বলা হয়েছে এখানে যে এটা মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ। হ্যাঁ, এটা মেডিকেল সায়েন্সের একটা শাখা, যে শাখায় কি করা হয়, যে ইনফ্যান্টস, চিলড্রেন এবং অ্যাডোলসেন্টস এর কি কেয়ার সম্পর্কে আলোচনা করা হয়। হ্যাঁ, এটা হয়েছে, এটাই কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে পেডিয়াট্রিক্স। হ্যাঁ, তো আমরা অল্প অল্প শিখি যে পেডিয়াট্রিক্স জানলাম, অর্থাৎ মেডিকেল সায়েন্সের যে শাখায় ইনফ্যান্টস, চিলড্রেন এবং অ্যাডোলসেন্টের কেয়ার সম্পর্কে বা যত্ন সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পেডিয়াট্রিক্স। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেডিয়াট্রিশিয়ান, আমরা অনেক নাম শুনে থাকবো। হ্যাঁ, যে আমাদের ছোট ভাই বোন অথবা, হ্যাঁ, ভাইয়ের ছেলে, বোনের ছেলে থাকতে পারে। তো আমরা শিশু রোগ বিশেষজ্ঞ যারা আছে, অনেক সময় তাদের কাছে তাদের শরণাপন্ন হতে হয়। তো আমরা পেডিয়াট্রিশিয়ান বলতে যেটা জানি, সেটা কি, সেটা এখন দেখবো। যে পেডিয়াট্রিশিয়ান কাকে বলা হয়? তো যে ফিজিশিয়ান কি করে, নট অনলি মেডিকেল কেয়ার ফর চিলড্রেন হু আর acutely or chronically ill,
but also provides preventive health service for healthy children. অর্থাৎ পেডিয়াট্রিক্স বা পেডিয়াট্রিশিয়ান বলতে ওই ফিজিশিয়ানকে বোঝায় যে শুধুমাত্রই তাকে মেডিকেল কেয়ার করে না, হ্যাঁ, অ্যাকিউট অথবা ক্রনিক ডিজিজের জন্য তার কি করে না, শুধুমাত্রই মেডিকেল ট্রিটমেন্ট যে করে বা চিকিৎসা দেয় এরকম না, তার যাতে বাচ্চাটা সুস্থ থাকে সেজন্য প্রিভেন্টিভ হেলথ সার্ভিসও দেয়। তো এই যে কাজগুলা করে, তো তাকে আমরা কি জানবো, পেডিয়াট্রিশিয়ান। আচ্ছা, কেউ একজন বলেন যে শোনা যাচ্ছে কিনা। নুমান ভাই একটু বলেন শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে যে চাইল্ড হেলথ সিনারিও, অর্থাৎ বর্তমান মানে পুরা বিশ্বে বর্তমান যে শিশু মৃত্যুর যে একটা সিনারি আছে সেই সম্পর্কে আমরা দেখব, গ্লোবাল সিনারি। হ্যাঁ, তো এভরি ইয়ার, প্রত্যেক বছর আমরা দেখি যে 6.3 মিলিয়ন চিলড্রেন বিলো 5 ইয়ার্স ডাই, অর্থাৎ 5 বছরের নিচে পুরা বিশ্বে, হ্যাঁ, পুরা বিশ্বে 5 বছরের নিচে প্রায় 6.3 মিলিয়ন চিলড্রেন কি হচ্ছে, মারা যাচ্ছে। তো 6.3 মিলিয়ন বলতে কি বোঝায়, 63 লক্ষ শিশু 5 বছরের নিচে প্রতি বছরে বিশ্বে মারা যাচ্ছে। তো এদের এই এই তাদের এই মৃত্যুর কারণগুলোর মধ্যে আমরা দেখি যে এখানে আছে যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। তো রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমরা জেনেছি। তো এখানে আমরা জানবো যে রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে আছে নিউমোনিয়া, তারপরে আছে ডায়রিয়া, ম্যালেরিয়া, ম্যালনিউট্রিশন এন্ড হাই পেরিনেটাল ডেথস। তো এই কজগুলার জন্য কি হয়, পুরা বিশ্বে 5 বছরের নিচে শিশু মৃত্যুর হারটা হচ্ছে এরকম যে 6.3 মিলিয়ন, অর্থাৎ প্রায় 63 লক্ষ চিলড্রেন মারা যাচ্ছে। তো এই যে শিশু মৃত্যুটা অধিকাংশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াতে বেশি, তারপর হচ্ছে আফ্রিকা আর হচ্ছে ল্যাটিন আমেরিকা। তো এখন আমরা দেখব যে বাংলাদেশে যে শিশু মৃত্যুটা হয় তার সিনারিটা আমরা দেখব। এখন প্রথমে দেখলাম গ্লোবাল সিনারিটা, এবার আমরা দেখব কি যে বাংলাদেশের যে সিনারিটা আছে সেটা দেখব। আচ্ছা, তো বাংলাদেশের সিনারিটা কি, এখানে দেখেন যে নিউনেটাল ইলনেস, অর্থাৎ নবজাতকের যে রোগ ব্যাধি হয় সেটা আমরা দেখব। একটা হচ্ছে পেরিনেটাল অ্যাসপেক্সিয়া, যে এখানে একটা টার্ম এসেছে যে অ্যাসপেক্সিয়া মানে কি। অ্যাসপেক্সিয়া হচ্ছে এটা এমন একটা কন্ডিশন যে, হ্যাঁ, এখানে হচ্ছে অক্সিজেনের ঘাটতি হয়, অর্থাৎ ডিক্রিজ অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যান্ড ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ যে যদি বাচ্চার কি হয়, নবজাতকদের যে অক্সিজেন লেভেল পায় না বা অক্সিজেন ঠিক মতো পায় না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো এই যে কজটা, এই কারণে বাচ্চা মারা যেতে পারে। তারপর হচ্ছে লো বার্থ ওয়েট অ্যান্ড ইটস কমপ্লিকেশন। তো লো বার্থ ওয়েট একটা কথা আসছে এখানে, যে লো বার্থ ওয়েট বলতে আমরা কি বুঝি। লো বার্থ ওয়েটটা হচ্ছে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তার যে নর্মাল যে ওয়েট থাকার কথা সেটা থেকে কম। তো নর্মাল ওয়েট, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে বাচ্চার আবার নর্মাল ওয়েট কত। হ্যাঁ, তো বাচ্চার নর্মাল ওয়েটটা হচ্ছে বা একটা চিলড্রেনের নর্মাল ওয়েটটা হচ্ছে 2.5 থেকে 4 কেজি পর্যন্ত নর্মাল ধরা হয়। তারপরে হচ্ছে দেখেন এখানে বলছে লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশন, এটা তো আর হচ্ছে মানে ওজন কম হওয়া, তার থেকে যে জটিলতাগুলো তৈরি হয় সেজন্য এই মৃত্যুটা হতে পারে। আর হচ্ছে সেপসিস, অর্থাৎ এই চিলড্রেনদের, যে আমরা আগে সংজ্ঞায়িত করেছি যে চিলড্রেনদের যদি ব্লাডের মধ্যে, হ্যাঁ, সিভিয়ার আকারে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশাস বা ইনফেকশন হয়, ঠিক আছে, তো এই কারণেও বাচ্চা মারা যেতে পারে। আর হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়া সম্পর্কে আমরা অনেক শুনেছি। নিউমোনিয়া, ম্যালনিউট্রিশন, যে অপুষ্টি, আমরা ফিজিওলজিতে পড়ে থাকবো যে একটা পড়েছিলাম যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তো ওইখান থেকে এই ম্যালনিউট্রিশনটা আমরা জানবো যে অপুষ্টি, অর্থাৎ শিশুর যতটুকু পুষ্টি পাওয়ার কথা ছিল অতটুকু যদি সে না পেয়ে থাকে তাহলে এই শিশু মৃত্যুটা হতে পারে। আর হচ্ছে অ্যাক্সিডেন্টস এন্ড হচ্ছে ইমার্জেন্সিস, এখানে বলা হয়েছে ড্রনিং। তো যাদের এরকম গ্রামের বাড়ি আছে বা আমরা জেনে থাকি বা শুনে থাকি যে অনেক বাচ্চা এরকম কি হয় পানিতে বা পুকুরে, হ্যাঁ, পুকুরে ডুবে মারা যায়। হ্যাঁ, এটা একটা কমন ফিচার গ্রামের ক্ষেত্রে। তো অনেক বাচ্চারা সাঁতার জানে না, তো তারা এরকম কি করে যে পুকুরে যখন ডুব দিতে যায় তখন দেখা গেছে যে এরকম পানিতে ডুবে মারা যাচ্ছে। হ্যাঁ, বা হাসপাতালে তার লাইফের সর্বশেষ পর্যায়ে যেটা,
যে সিভিয়ার আকারে হসপিটালে নিয়ে যাচ্ছে, তখন আর বাঁচানো সম্ভব হয় না। এজন্য গ্রামীণ সমাজে একটা প্রথা আছে বা প্রচলিত আছে যে বাচ্চাদের কোমরের সাথে একটা রশি দিয়ে বা ছোট দিয়ে ঝুনঝুনির মতো বেঁধে দেওয়া হয়, যাতে বাচ্চার লোকেশনটা জানতে পারে। হ্যাঁ, তো আমরা বর্তমানে যে এরকম যে গ্লোবাল পজিশন গুলা দেখতে পারি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো ওই সময় তো এই সুযোগ ছিল না। তো এরকম মায়েরা কি করতো, তাদের বাচ্চাদের কোমরে এরকম ঝুনঝুনির মতো শব্দ করে এগুলো বেঁধে রাখতো, যাতে বাচ্চাটা কোথায় গেল না গেল সেটা খেয়াল রাখা যায়। আচ্ছা, এখন আমরা দেখব যে যে শিশু মৃত্যুর জন্য আচ্ছা, এটা যে এখানে একটা দেখেন, এখানে একটা আছে যে 5 বছরের যে নিচে বাচ্চাগুলো মারা যায় সেটার একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রেশিও দিয়েছে। এখানে 2টা ভাগ করেছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন বা বোঝা যাচ্ছে? একজন রেসপন্স করেন, নুমান ছাড়া একজন রেসপন্স করেন যে বুঝতে পারা যাচ্ছে কিনা। নুমান ভাই ছাড়া আরেকজন রেসপন্স করেন। থ্যাংক ইউ, আমি রেসপন্স করলাম না। জি আচ্ছা, ভাইয়া আরেকজন শোনা যাচ্ছে। পড়া কি কঠিন হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে? না ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, দেখেন এখানে আমরা একটা নাম শুনেছি। হ্যাঁ, এটা হচ্ছে কমিউনিটি মেডিসিনে আমরা শুনেছি এই নামটা, এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। হ্যাঁ, তো এটা আমরা শুনে থাকবো এই নামটা। আবার আজকে শুনি এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা কি? যে এখানে পুরা বিশ্বের জাতিসংঘের যে 193টা দেশ আছে, হ্যাঁ, তাদের একটা লক্ষ্য ছিল যে কিসের, তাদের একটা লক্ষ্য ছিল কি করার, যে কিছু যে টার্গেট ছিল এগুলো ফিল আপ করা, এবং 23টা আন্তর্জাতিক অর্গানাইজেশন যেগুলো 2015 সালের মধ্যে সেগুলো অ্যাচিভ করার বা অর্জন করার কি করেছে, সম্মত হয়েছে। ঠিক আছে, তো সেই গোলগুলাকে আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো একটু মনোযোগ দিয়ে শুনলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে এখানে 8টা গোল আছে। 8টা গোলের মধ্যে প্রথম যে গোলটা আছে সেটা হচ্ছে ইরাডিকেট এক্সট্রিম পোভার্টি অ্যান্ড হাঙ্গার, অর্থাৎ তীব্র ক্ষুধা এবং অতি দারিদ্রতা এগুলা দূরীভূত করা। হ্যাঁ, এটা হচ্ছে গোল 1। যে অতিরিক্ত ক্ষুধা এবং যে দারিদ্রতা আছে সেটাকে কি করা, দূরীভূত করা, ইরাডিকেট। তারপর হচ্ছে এই যে গোল 2, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, অর্থাৎ সার্বজনীন প্রাথমিক শিক্ষা। হ্যাঁ, এটা এটা একটা গোল ছিল। তারপর হচ্ছে 3 নাম্বার যে গোলটা আছে সেটা আমরা শুনবো, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। তো যে লিঙ্গ বৈষম্য দূর করা আর হচ্ছে নারীর ক্ষমতায়ন বা নারীকে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, এটা একটা গোল ছিল। আরেকটা গোল হচ্ছে যে 4 নাম্বার গোল, রিডিউস চাইল্ড মর্টালিটি। হ্যাঁ, শিশু মৃত্যুর রেটটা কমানো, এটা একটা গোল ছিল। তারপরে হচ্ছে 5 নাম্বার যে গোল, ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ। ম্যাটারনাল হেলথ অর্থাৎ মায়ের স্বাস্থ্যের উন্নয়ন করা, যে মায়ের স্বাস্থ্য যাতে ভালো হয় সেটার ব্যাপারে একটা গোল ছিল। তা 6 নাম্বার যে গোলটা আছে, গোল 6, কমব্যাট এইচআইভি অর এইডস, ম্যালেরিয়া এন্ড আদার ডিজিজ। কমব্যাট কথাটার মানে কি, এই যে এখানে আছে, কমব্যাট কথাটার মানে হচ্ছে লড়াই করা, যুদ্ধ করা, অর্থাৎ এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, অর্থাৎ এগুলা যাতে না হয় সেটার বিরোধিতা করা বা সেটার প্রিভেন্ট নেওয়া। হ্যাঁ, এটা একটা টার্গেট ছিল। তারপর হচ্ছে এনশিওর এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি, অর্থাৎ পরিবেশ যাতে ভালো হয় বা পরিবেশ দূষণ যাতে কম হয় সেই ব্যাপারে একটা গোল ছিল। আরেকটি হচ্ছে যে বৈশ্বিক পার্টনারশিপ তৈরি করা। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের আসল যে জিনিস সেখানে আসি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল টু রিমেম্বার, মানে হচ্ছে এটা একদম জানতেই হবে এই জিনিসটা। আচ্ছা, আরিফ আছো? আরিফ, আরিফ। আচ্ছা, তো আচ্ছা, আমরা দেখি যে এখানে এক্সামিনেশন অফ এ চাইল্ড, যে একটা চিলড্রেনের যদি আমরা এক্সামিনেশন করতে চাই তাহলে কি কি জিনিস আমাদের মনেই রাখতেই হবে। তো এটা একটা আর্ট। হ্যাঁ, যে দেখা গেছে যে লিওনার্দো দা ভিঞ্চি একরকম ছবি আঁকায়,
হ্যাঁ, তারপর জয়নাল আবেদিন একরকম ছবি আঁকায়। তো এটা তাদের একটা আর্ট। তো এরকম চাইল্ড এক্সামিনেশন এর ক্ষেত্রেও একটা আর্ট আছে। হুম? এটা অ্যাডাল্ট এর মতো সিস্টেমিক একদম যে রুলস অনুযায়ী করা যায় না। তো এটার একটা আলাদা কি আছে? এটা একটা আলাদা আর্ট। হুম? তো এটার সিকোয়েন্স অনুসারে করা যায় না। এটা কিভাবে করতে হবে তাহলে? তো একটা বাচ্চার এক্সামিনেশন করতে হইলে বা পরীক্ষা করতে হলে আমাদের কি হইতে হবে? পেশেন্ট হইতে হবে। হ্যাঁ? তারপরে পেশেন্ট মানে ধৈর্যশীল হইতে হবে। তার দিকে খুব মনোযোগী হইতে হবে। আর হচ্ছে এই যে জেন্টাল হ্যান্ডলিং। অর্থাৎ তাকে মানে এরকম ভাবে তার সাথে বিহেভ করতে হবে বাচ্চাটা যাতে এরকম ব্যথা না পায়, হ্যাঁ? কান্নাকাটি না করে। তো এই জিনিসটা আমরা খুবই খেয়াল রাখা উচিত যে, যে বাচ্চাকে এক্সামিনেশন করার সময় ধৈর্যশীল হইতে হবে, মনোযোগী হইতে হবে এবং জেন্টাল হ্যান্ডলিং অর্থাৎ তার সাথে এরকম হ্যাঁ, নম্র ভদ্র আস্তে করে এরকম তার এক্সামিনেশন করতে হবে যাতে বাচ্চাটা কান্নাকাটি না করে। আর কান্নাকাটি করলে কিন্তু আমরা এক্সামিনেশন করতে পারব না। আচ্ছা, এবার হচ্ছে এক্সামিনেশন অফ এ চাইল্ড, হ্যাঁ? তো ১ম আমরা শিখেছিলাম যে কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে আরেকটা জিনিস দেখি যে যারা এরকম শিশু বিশেষজ্ঞ আছেন বা পিডিয়াট্রিশিয়ান আছেন, দেখা গেছে যে তাদের চেম্বারে প্রায় সময় কি করে? যে এরকম যে অনেক সময় খেলনা রেখে দেয়। তো আমরা যারা পেডিয়াট্রিক্স প্র্যাকটিস করব, যে আমাদের যদি এরকম স্কোপ হয় বা স্কোপ তৈরি করতে পারি, তাহলে বাবা-মার বা শিশুর যে গার্ডিয়ান গুলো আছে, যে আমাদের প্রতি তাদের কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে যে না আমার বাচ্চাকে ঠিকমতো দেখছে, হ্যাঁ, বাচ্চাকে ঠিকমতো পর্যবেক্ষণ করছে। হ্যাঁ? তো তাদের এরকম একটা কি হবে আমাদের প্রতি আত্মবিশ্বাস বাড়বে যে না ডাক্তার ভালোভাবে দেখতেছে, শুনতেছে, তারপরে আমার বাচ্চাকে চিকিৎসা দিচ্ছে। তো এখানে আমরা কি করতে পারি? আমাদের যে কনসাল্টিং রুম থাকবে সেখানে আমরা খেলনা রেখে দিতে পারি, হ্যাঁ? যে আমরা জানি 18 বছর বয়সের নিচ পর্যন্ত যে এজটা, হ্যাঁ? তাদেরকে আমরা কি বলি? চাইল্ড বলি। তো ছোট বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন খেলনা রেখে দিলাম। হ্যাঁ? তারপরে হচ্ছে বাচ্চাদের খেলার ব্যবস্থা বা রুমে যাতে ছোট্ট পরিসরে যে বাচ্চা খেলতে পারে। এটা আমার উদ্দেশ্য কি এখান থেকে আমি রুব্রিক বা সিম্পটম নিতে পারবো। তো আমরা জানি যে হ্যানিম্যান যে ২ টা সিম্পটম এর কথা বলছে। হ্যাঁ, একটা হচ্ছে অবজারভেশনাল সিম্পটম তার মধ্যে অন্যতম। যে এই অবজারভেশন এর মাধ্যমে আমার কি করতে হবে? এই শিশু রোগীগুলা হ্যান্ডেলিং করতে হবে। যে শিশু তো সবকিছু বলে দিতে পারে না। তার কি সমস্যা সে বলতে পারবে না। তো তার তার কেস টেকিং নেওয়ার জন্য বা তার পরীক্ষা করার জন্য আমাকে অবশ্যই অ্যাটেনটিভ হইতে হবে, হ্যাঁ? বা খুব এরকম খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে দেখেন, এক্সপ্লোর দ্য রুম। বাচ্চাটাকে রুমে ছেড়ে দেব আর আমি পর্যবেক্ষণ করব। হ্যাঁ? খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য এরকম রুমের সুযোগ রাখবো পর্যাপ্ত। তারপরে হচ্ছে কি করব যে বাচ্চাটা এরকমভাবে এক্সামিনেশন করব যে বাচ্চা যাতে কমফোর্ট ফিল করে, হ্যাঁ? এটা আগেও বলেছি এখানে আছে যে বাচ্চা যাতে তার কমফোর্ট অনুযায়ী অর্থাৎ বাচ্চার কমফোর্ট অনুযায়ী যে বাচ্চাকে আমি পরীক্ষা করার সময় আমার কোলে নিয়ে আসবো এরকম না। এটা খুবই মাথায় রাখার চেষ্টা করব যে বাচ্চাকে তার বাবা-মায়ের কোলে বসায়ে বা কোলে শোয়ায়ে কি করব পরীক্ষা করার চেষ্টা করব। আমি আমার কাছে নিয়ে আসতে চেষ্টা করব না। তাহলে বা জোর করে যদি আমি করতে চাই পরীক্ষা তাহলে বাচ্চা কি করবে? কান্নাকাটি করবে। তখন আমি কিছুই পরীক্ষা করে দেখতে পারব না। এজন্য সবথেকে ভালো কাজ হচ্ছে যে বাচ্চার বা চিলড্রেন এর কি মা-বাবার কোলে রেখে কি করব আমরা? হ্যাঁ, এরকম পরীক্ষাটা শুরু করে দিব। আচ্ছা। তারপরে কিছু কথা আছে এখানে। সেটা হচ্ছে যে offer the child to play with something while examining অর্থাৎ বাচ্চাকে যখন আমরা এক্সামিনেশন করতে যাব, হুম? বাচ্চাটাকে যখন আমরা এক্সামিনেশন করতে যাব তখন আমরা কি করব? তখন তাকে কোনো খেলনা অফার করব, হ্যাঁ? যাতে বাচ্চাটা কনসেনট্রেশন দেয় এদিকে। যাতে আমি পর্যবেক্ষণটা ঠিকমতো করতে পারি। অথবা আরেকটা কাজ আমরা করতে পারি যে আমাদের যে স্টেথোস্কোপ থাকবে না? স্টেথোস্কোপের মধ্যে ছোট খেলনা বেঁধে রাখলাম। এটা কিসের জন্য? বাচ্চাকে যাতে আমার দিকে অ্যাট্রাক্টেড করতে পারি, হ্যাঁ? যে আমি তার দিকে তার এক্সামিনেশনটা সুন্দর হয়, পর্যাপ্ত হয়। সেজন্য আমি কি করব? যে আমার স্টেথোস্কোপে, হ্যাঁ? বাচ্চাদের জন্য ছোট খেলনা বেঁধে রাখতে পারি, ছোট খেলনা। আচ্ছা। তারপরে হচ্ছে বাচ্চাকে এক্সামিনেশন করার সময় কথা বলতে হবে। হ্যাঁ? হ্যাঁ, কথা বলা বলতে বাচ্চাদের সাথে মানুষ যেরকম কথা বলে, এরকম বাচ্চার সাথে একটা কি করব? যে টকিং করার চেষ্টা করব। এতে করে কি হবে? যে বাচ্চার সাথে আমার একটা বন্ডিং হবে অর্থাৎ একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো এই সম্পর্কটা তৈরি হলে যে আমার এক্সামিনেশন করাটা সহজ হয়ে যাবে। যে আমরা অনেকে আদর করি না বাচ্চাদের? তো ঠিক ওইভাবে
হ্যাঁ, ওইভাবে আমার কথা বলতে হবে। বাচ্চাকে আমার দিকে আই কনট্যাক্ট করতে হবে। এরকম চেষ্টা করব, তাইলে আমার এক্সামিনেশনটা সহজ হয়ে যাবে। তারপরে হচ্ছে এক্সামিনেশনটা, যে বাচ্চার যে এক্সামিনেশন করতে হয় বিভিন্ন, এগুলা, হ্যাঁ, যে রিজন অনুযায়ী করার, সিস্টেম অনুযায়ী করার থেকে বিভিন্ন রিজন অনুযায়ী আমরা করে ফেলতে পারি। যেমন ১ম এই তার হার্ট অথবা লাংটা আমরা দেখে ফেলতে পারি। হ্যাঁ? বাচ্চা কান্নাকাটি করার আগে এগুলো আমরা দেখে ফেলবো। এখানে যদি আমি সিস্টেম ওয়াইজ করতে যাই, তাহলে কিন্তু পারবো না। হ্যাঁ? তো আমরা বাচ্চার এই ২ টা জিনিস আগে দেখে ফেলবো যে তার, হ্যাঁ, লাং অর্থাৎ তার অক্সিজেনটা ঠিকমতো নিতে পারতেছে কিনা। হ্যাঁ, তার ইন্সপিরেশন, এক্সপিরেশন ঠিকমতো হচ্ছে কিনা আমরা স্টেথোস্কোপ দিয়ে শুনে নিতে পারবো। বা হার্টের পালপিটেশনটাও আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরকম কোনো চেষ্টা করব না বা এরকম ভাবে পরীক্ষা করব না যাতে বাচ্চাটা কি পেইনফুল, অর্থাৎ খুব ব্যথা পায় বা বাচ্চাটা খুব রাগান্বিত হয়ে যায়। তাইলে আমার পরীক্ষাটা শেষ পর্যন্ত করা সম্ভব হবে না যদি এরকম কান্নাকাটি করে। আচ্ছা, আচ্ছা, মাহাদি ভাই কি শুনতে পাচ্ছেন? মাহাদি ভাই একটু রেসপন্স করেন। হ্যালো, একজন রেসপন্স করেন। গুরুত্বপূর্ণ জিনিস, এগুলা আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু জিনিস ২ টা কি মানে বুঝি না বা জানা নাই। হ্যাঁ? নাই জানা থাকতে পারে, এটাই স্বাভাবিক। তো আমরা জানবো। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ২ টা টার্ম অনেক ইম্পোর্টেন্ট। একটা বাচ্চার ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ জিনিসটা কি আর হচ্ছে ডেভেলপমেন্ট জিনিসটা কি? তো গ্রোথ বলতে বোঝায় হচ্ছে ফিজিক্যাল ম্যাচুরেশন। এটা আমরা আবার মাথায় নিয়ে নিব। খুবই সহজ কথা। গ্রোথ মানে হচ্ছে ফিজিক্যাল ম্যাচুরেশন, অর্থাৎ শারীরিক যে দৈহিক যে বৃদ্ধিটা হয়, যেমন ইনক্রিজ সাইজ অফ দ্য বডি পার্টস, ভেরিয়াস অর্গানস, তার শরীরের যে অঙ্গ বড় হয় বা বিভিন্ন অর্গান, পার্টস, হাত পা, এগুলো আমরা বলতে পারি। বা টিস্যু হাইপারপ্লাসিয়া, এই টার্মগুলা আমাদের প্যাথোলজিতে আছে। হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, প্রায় একই কথা, একই বোঝায়। ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, যে এগুলা বৃদ্ধি বোঝায়। হ্যাঁ, তো তো আমরা কি শিখলাম এখান থেকে? গ্রোথ মানে হচ্ছে তার হচ্ছে ফিজিক্যাল যে গ্রোথ, হ্যাঁ, বা শারীরিক যে বৃদ্ধি, দৈহিক যে বৃদ্ধি, সেটা হচ্ছে গ্রোথ। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ডেভেলপমেন্ট জিনিসটা কি। তো ডেভেলপমেন্ট, এটা হচ্ছে যে নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট বা তার মানসিক যে বিকাশ, ব্রেন, স্পাইনাল কর্ড, এগুলা ঠিকমতো বিকাশ হয়েছে কিনা সেটা দেখতে হবে। বা সেটা সেটা যদি ঠিকমতো হয়ে থাকে, তবেই আমরা বুঝবো যে তার ডেভেলপমেন্ট ঠিক হয়েছে। হুম? তো বাচ্চা ঠিকমতো কি হয়েছে কিনা, দেখা গেছে যে বাচ্চার তার তার স্কিল কিরকম, তার বিহেভিয়ার, তার ভ্যালুস বা মূল্যবোধ কিরকম, এগুলো অবশ্যই তার এজ রিলেটেড। এগুলো আমরা সামনে আমরা দেখব যে তার এজ রিলেটেড সবগুলো সামনে আসতেছে। তো এখন আমরা শুধু দেখে রাখি যে, হ্যাঁ, এই টার্মগুলো দেখে রাখি, সামনে আসতেছে অবশ্যই। যে স্কিল, বিহেভিয়ার, ভ্যালুস, হ্যাঁ, এগুলা তার অবশ্যই এজ এর সাথে ঠিক মতো আছে কিনা। সেটা যদি ঠিক থাকে তাহলে তার ডেভেলপমেন্ট ভালো হয়েছে। আর যদি ওইগুলা এইজ এর সাথে ঠিক মতো না থাকে, তাহলে বাচ্চার ডেভেলপমেন্ট ঠিক হয় নাই। হ্যাঁ, তার নার্ভাস প্রবলেম আছে, এগুলো আমরা জেনে নিব। আচ্ছা, একটা কমপ্লিট চাইল্ড কাকে বলে? যে একটা বাচ্চা, পরিপূর্ণ বাচ্চা বলতে বা পূর্ণাঙ্গ বাচ্চা বলতে আমরা কি বুঝি? অপটিমাম ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট মেন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বয়সের সাথে যে বাচ্চার যতটুকু বৃদ্ধি হওয়ার কথা, তার মেন্টাল যতটুকু, হ্যাঁ, ডেভেলপমেন্ট। প্লিজ। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কমপ্লিট চাইল্ড জিনিসটা কি বা কমপ্লিট বাচ্চা আমরা কাদেরকে বলবো? এখানে বলা হয়েছে যে অপটিমাম, হ্যাঁ, এটা একটা টার্ম আছে। অপটিমামের যদি আমরা সিনোনিম বা দেখতে চাই, সেটা হচ্ছে বেস্ট, হ্যাঁ, বা উত্তম, এরকম একটা বোঝায়। তার যে ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল ডেভেলপমেন্টটা যদি এইজ এর সাথে ঠিক থাকে বা এইজ অনুযায়ী যদি সঠিক হয়, তখন আমরা বলবো এটা একটা কমপ্লিট চাইল্ড। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে যে আমাদের যাদের বাসায় এরকম চাইল্ড আছে বা আমাদের আশেপাশে আছে, এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি, তাহলে তাদেরকে অ্যাডভাইস দেওয়া সহজ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাজ এ প্র্যাকটিশনার বা অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের এগুলো জানতে হবে। হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা জানি। তো এখানে কি আছে দেখেন, ফ্যাক্টর ইনফ্লুয়েন্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হুম, সঠিক হওয়ার জন্য যেসব ফ্যাক্টর গুলা
এটার পিছনে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করে বা কাজ করে সেগুলো আমরা দেখব। একটা হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্স। জেনেটিক ইনফ্লুয়েন্সে দেখা যায় যে যাদের বাবা মা লম্বা হয়ে থাকে, দেখা গেছে অধিকাংশ বাচ্চারা অনেক সময় লম্বা হয়ে থাকে, বা যাদের বাবা মা লম্বা হয় না, এটা ইন জেনারেল কথা, যাদের বাবা মা লম্বা হয় না তাদের বাচ্চাগুলো এরকম কি হয়, লম্বা তেমন একটা হইতে দেখা যায় না। তারপর হচ্ছে নিউট্রিশন, এগুলো হচ্ছে ফ্যাক্টর, হ্যাঁ? তো নিউট্রিশনটা কি? যদি আপনার অপটিমাম নিউট্রিশন বা তার যে যতটুক নিউট্রিশন দরকার, বেস্ট যে নিউট্রিশন বা তার নিউট্রিশাস ফুড হইতে পারে, বিভিন্ন কিছুই আসতে পারে। তো এটা যদি ভালো হয় বা এটা ঠিক থাকে, এটা একটা ফ্যাক্টর কাজ করে। তার নিউট্রিশন ভালো হলে তার গ্রোথ ডেভেলপমেন্ট ভালো হয়, অথবা নিউট্রিশন যদি ঠিকমতো না হয় তাহলে গ্রোথ ডেভেলপমেন্টও ঠিকমতো হয় না। আচ্ছা, লো বার্থ ওয়েট, এটা আমরা আগেই বলেছিলাম। লো বার্থ ওয়েট জিনিসটা কি আবার বলি। বাচ্চা যদি, হ্যাঁ, বাচ্চার নরমাল ওয়েটটা হচ্ছে 2.5 থেকে 4 কেজি পর্যন্ত হচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে নরমাল ওয়েট একটা বাচ্চার। আচ্ছা, দেখা যাচ্ছে যে লো বার্থ ওয়েট যেসব বেবিস হয়ে থাকে তাদের গ্রোটাও কি হয়, স্লো হয়, হ্যাঁ, তাদের গ্রোটাও স্লো হয়ে থাকে। আবার হচ্ছে কিছু হরমোন ইনফ্লুয়েন্স, যে দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্স সাম হরমোন আছে, এখানে আছে থাইরক্সিন, গ্রোথ হরমোন, ইনসুলিন। তো থাইরক্সিন নিয়ে একটু কথা বলি। থাইরক্সিন এটা একটা হরমোন, এটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে আপনার এটা আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে এটা সিক্রেশন হয়, হ্যাঁ? তো এটা শিশুকে কিভাবে প্রভাবিত করে? এটা বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এই থাইরক্সিন হরমোনটা খুবই ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। আচ্ছা, তো আমরা কিভাবে বুঝবো যে বাচ্চার থাইরক্সিন হরমোন ঠিকমতো রিলিজ হচ্ছে না? বাচ্চা যদি টয়লেট বন্ধ করে দেয়, আমাদের আশেপাশে কলম থাকলে আমরা একটু নিতে পারি যে বাচ্চার যদি আমরা দেখবো, যেসব আমরা চাইল্ড আগে শিখেছি যে চাইল্ড কি, যদি বাচ্চার টয়লেট বন্ধ হয়ে যায় তাইলে আমরা শিখবো, জানবো যে এরকম বাচ্চার হয়তোবা মেবি তার থাইরক্সিন হরমোন কি হচ্ছে না, রিলিজ হচ্ছে না ঠিক মতো, বা থাইরয়েডের কোনো প্রবলেম আছে। আর হচ্ছে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোনটাও ইনফ্লুয়েন্স করে যে বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা কিরকম হবে। এটা যে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোনটা সিক্রেশন হয়। আর হচ্ছে ইনসুলিন, ইনসুলিন হরমোন সম্পর্কে আমরা নামটা শিখেছি, এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলেও পড়েছি যে আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা সেলের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, সেখান থেকে ইনসুলিনটা কি হয়, যে রিলিজ হয় বা সিক্রেশন হয়ে থাকে। তো এটারও প্রভাব আছে, হ্যাঁ, এটার প্রভাবেও আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা ঠিকমতো হয়ে থাকে। আর যদি এগুলো ঠিকমতো সিক্রেশন না হয় তাহলে আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের প্রভাব পড়ে থাকে। আর কিছু ক্রনিক ডিজিজ আছে, ক্রনিক ইলনেস, তার মধ্যে টিউবারকুলোসিস, টিবি, যে বাচ্চার যে কোনো জায়গায় টিউবারকুলোসিস হইতে পারে, পালমোনারি টিউবারকুলোসিস, হ্যাঁ, আদার্স টিউবারকুলোসিস হইতে পারে। তারপর হচ্ছে হার্ট ডিজিজ, হ্যাঁ, এগুলো থাকতে পারে, কিডনি ডিজিজ বা আদার সিস্টেমিক ইলনেস। এইসব কারণেও দেখা গেছে যে বাচ্চার কি হইতে পারে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ডিলে হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস, যে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস এখানে কি আছে, ডাউন সিনড্রোম আর হচ্ছে টার্নার সিনড্রোম। এই দুইটা জিনিস আমরা শিখবো, যে ডাউন সিনড্রোম জিনিসটা কি আর হচ্ছে টার্নার সিনড্রোম জিনিসটা কি। এখানে আমরা ডিটেলস অত বলবো না, শুধু একটু জেনে রাখি যে ডাউন সিনড্রোম জিনিসটা কি। যে এখানে আমরা জানি যে ক্রোমোজোম আমাদের শরীরে টোটাল কতগুলো আছে, যে 44, আরেকটা হচ্ছে এক জোড়া, হ্যাঁ, সেক্স ক্রোমো বা 40 কি 44 জোড়া, মানে 22 জোড়া, আরেকটা হচ্ছে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো আহ, যে আমাদের 21 নাম্বার যে ক্রোমোজোম আছে, সেটার একটা ডুপ্লিকেট হয়ে থাকে এই ডাউন সিনড্রোমে, এটা হচ্ছে তার প্রবলেম। তো ডাউন সিনড্রোম জিনিসটা আমরা কি শিখলাম, যে 21 নাম্বার ক্রোমোজোম, এটার আরেকটা নাম আছে ট্রিজোমি 21। ট্রিজোমি, ভালো করে জেনে রাখি যে ডাউন সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে ট্রিজোমি 21। অর্থাৎ ডাউন সিনড্রোমে কি হয়ে থাকে, 21 নাম্বার যে ক্রোমোজোমটা আছে সেখানে একটা ডুপ্লিকেট হয় বা একটা ডাবল থাকে 21 নম্বর ক্রোমোজোমটা। তো এটার ফিচারটা আমরা পরে দেখে নিতে পারবো, তবে একটু বলে রাখি, দেখা গেছে যে বাচ্চার চেহারাটা একটু কেমন জানি হয়ে থাকে, যে অনেক সময় চাইনাদের মতো, চাইনারা যেরকম চেহারাটা একটু কিরকম জানি হয় না, মুখটা কিরকম হয়ে থাকে, বা জাপানিজের মতো এরকম এরকম দেখা যাবে বাচ্চাগুলাকে, চেহারাগুলা দেখলে জানতে পারবো। আর অনেক কিউরিসিটি থাকলে আমরা এরকম ইন্টারনেট থেকেও দেখে নিতে পারবো ডাউন সিনড্রোমের ফিচারটা। আর হচ্ছে টার্নার সিনড্রোম, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা জেনে রাখবো যে টার্নার সিনড্রোম জিনিসটা কি।
এটা মূলত হয়ে থাকে হচ্ছে ফিমেলদের। হ্যাঁ, ভালোভাবে জেনে রাখি, এটা হচ্ছে ফিমেলদের হয়, ফিমেল বাচ্চাদের হয়। তো এখানে কি হয় আমরা জানি যে এক্স এক্স ফিমেল ক্রোমোজোম কি এক্স এক্স, এখানে যদি একটা এক্স ক্রোমোজোম কি থাকে অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ, তখন এটাকে আমরা টার্নার সিনড্রোম বলবো। তো এটা তো নিউনেট অবস্থায় বোঝা যায়, এগুলো এক্সামিনেশন করলে ইনভেস্টিগেশন করলে এগুলো বোঝা যায়। টার্নার সিনড্রোম হচ্ছে যেখানে কি হয় একটা এক্স ক্রোমোজোম কি থাকে অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, তো এটার একটু ফিচার যদি আমরা বলতে চাই তাহলে কি হবে, দেখবো যে অনেক ফিমেলদের বা ফিমেল বাচ্চাদের কি হয়, তার চেস্ট আমাদের বা ওদের যে চেস্ট আছে, সে চেস্টটা অনেক ব্রড হয়ে থাকে, একদম প্রশস্ত একটা ব্রড, সাধারণ প্রশস্ত ব্রড দেখা যায় তার চেস্টটা। তারপর হচ্ছে তার যে এই নেকটা আছে এখানে একটা ওয়েবের মতো। হ্যাঁ, এই যে আমাকে দেখতে পাচ্ছেন? হ্যালো, নোমান ভাই বলেন, আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমার গাটা দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে এখানে যে আমাদের গাড় আছে, তো ওই সমস্ত বাচ্চাদের বা ফিমেল বাচ্চাদের এখানে একটা ওয়েবের মতো, অর্থাৎ এখানে একটু মোটা হয়ে এখানে এরকম চৌড়া হয়ে যায় এই ফিমেল বাচ্চাদের। সাধারণত ফিমেলদের নেকটা এরকম সরু থাকে বা চিকন থাকে, কিন্তু যাদের টার্নার সিনড্রোম হবে যে এখানে একটু ওয়েবের মতো হবে। হ্যাঁ, একটু এই দুই সাইডেই ওয়েবের মতো হবে। তারপর হচ্ছে শর্ট নেক থাকবে, এই জিনিসটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে তার যে ওভারি আছে ওভারিটা ঠিক মতো কাজ করবে না, কারণ হচ্ছে তার একটা এক্স ক্রোমোজোম তো নাই, কোনো কিছুই তার ঠিক মতো কাজ করার কথা না। আর হচ্ছে আচ্ছা, আরেকটা কথা বাদ পড়েছে এখানে, সেটা হচ্ছে যে চেস্টের কথা বললাম, সেখানে নিপল গুলা ওয়াইডলি থাকবে, অর্থাৎ দূরে দূরে থাকবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর হচ্ছে ওভারিটা ঠিক মতো কাজ করবে না। ওভারিটা ঠিক মতো কাজ না করলে তার কি হবে, এখানে তার আমরা অ্যামেনিউরিয়া হয়ে যাবে, অর্থাৎ তার মিনস্ট্রুয়েশন হবে না। তারপর হচ্ছে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। তারপরে যে যে তার হার্ট আছে, কোয়ারেকটেশন অফ দ্য অ্যাওর্টা, তার হার্টটাও কি হইতে পারে, হাইপারপ্লাসিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ হার্টটা বড় হয়ে যেতে পারে। তো অনেক কমপ্লিকেশন হয় এই টার্নার সিনড্রোমে। তো এটা একটা ফ্যাক্টর যে একটা বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ঠিক মতো হয়েছে কিনা বা হবে কিনা, এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে ইমোশনাল ডিপ্রাইভেশন, যে আমাদের অনেক পরিবারে দেখা যায় যে এরকম যে ব্রোকেন ফ্যামিলিস, হ্যাঁ, যে বাবা মার মধ্যে সম্পর্কটা ভালো থাকে না, যে সম্পর্ক খারাপ থাকে। তো এটা বাচ্চার উপর খুবই প্রভাব পড়ে, বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই প্রভাব পড়ে। যে দেখা গেছে বাবা মার মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, তো তারা ইমোশনাল ডিপ্রাইভেশন, হ্যাঁ, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তো এই ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কারণে তার এরকম ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় না। তার আদার্স কিছু ফ্যাক্টর আছে, যেমন সোশ্যাল, কালচারাল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এই ফ্যাক্টর গুলোও বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে ইফেক্ট করে। আচ্ছা, তো আমরা কি নিডস অফ আ চাইল্ড, একটা বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য কি কি জিনিস প্রয়োজন, দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ দিস ক্লাস ফর মি। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে কি নিডস অফ এ চাইল্ড, একটা বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য কি কি জিনিস প্রয়োজন। এডুকুয়েট নিউট্রিশন, পর্যাপ্ত পরিমাণ তার কি লাগবে, পুষ্টি লাগবে। এডুকুয়েট হেলথ কেয়ার, তার বাচ্চার ঠিকমতো স্বাস্থ্য সেবা লাগবে। তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লাভিং কেয়ার এন্ড অপরচুনিটিস, বাচ্চাকে ঠিকমতো যত্ন নিতে হবে, তার সাথে ভালো ব্যবহার ভালোবাসা দিতে হবে, তাইলে তার গ্রোথটা কি হবে, ঠিকমতো হবে, বা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট দুইটা জিনিসটা কি প্রভাব পড়বে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এডুকেট নিউট্রিশন, এডুকেট হেলথ কেয়ার, হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ লাভিং কেয়ার এন্ড অপরচুনিটিস। তো এই জিনিসগুলো যখন আমার কি থাকবে, ভালো কাজ করবে, বা আমি পর্যাপ্ত সাপোর্ট দিতে পারবো গ্রোথ, এরকম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আমরা সাপোর্ট দিতে পারি, যে যে ফ্যাক্টর গুলো আমরা দেখেছি আগে, সেগুলা যদি পর্যাপ্ত দিতে পারি, বা যেগুলা হ্যাঁ যে ঘাটতি থাকবে সেগুলো যদি আমরা দিতে পারি, তাহলে বাচ্চার চাইল্ড গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা ঠিক মতো হবে আশা করা যায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সামনে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে এই রিলেটেড ক্লাস, বড়